90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর হাতিরঝিলে বিজিএমই ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ, ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। আদেশ বৃহস্পতিবার। সারা দেশে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধ অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা, প্রজ্ঞাপন জারি। জঙ্গিবাদে লিপ্ত হলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক, পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভেঙে ফেলতেই হচ্ছে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর বহুতল ভবন। বিজিএমইএ এর করা রিভিউ আবেদন খারিজের পর পরিষ্কার হলো ভাঙার পথ। যদিও ভবনটি ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। রাষ্ট্রপক্ষ মনে করেন তাদের 1 বছর সময় দেওয়া উচিত। এ বিষয়ে সুরাহা হবে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য গড়ে তোলা হাতিরঝিল প্রকল্পের বুক চিরে নির্মিত বিজিএমইএ এর 16 তলা ভবন। জলাশয় ভরাট আইন লঙ্ঘন করে গড়ে তোলা এ ভবন ভাঙা নিয়ে গত 6 বছর ধরে চলছিল আইনি লড়াই। এরই মধ্যে ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার উল্লেখ করে নিজ খরচে 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে বলে হাইকোর্ট। আপিল বিভাগও হাইকোর্টেরই আদেশ বহাল রাখেন। রায়ে বলা হয় বিজিএমইএ যথাসময়ে ভবনটি না ভাঙলে রাজুক ভবনটি গুড়িয়ে দিবে, তবে খরচ দেবে বিজিএমইএ। এর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে বিজিএমইএ। রোববার সে আবেদনটিও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ভবনটি ভাঙতে আইনি আর বাধা থাকলো না। আদালত এটা শুনে বিজিএমইএ কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন। যারা নাকি পরিবেশবাদী এবং যারা না পরিবেশের ব্যাপারে ভাবেন, তাদের তখনই ব্যাপারটা নিয়ে এটাকে বাধা দেওয়া উচিত ছিল, আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল। রিভিউ খারিজের পর ভবনটি ভাঙতে 3 বছর সময় চায় বিজিএমইএ। রাষ্ট্রপক্ষ মনে করেন তাদের কমপক্ষে 1 বছর সময় দেওয়া উচিত। পরে আদালত এ বিষয়ে লিখিত আবেদন করতে বলেন। এ মামলার সংশ্লিষ্ট আইনজীবী মনে করেন এটি কালক্ষেপণের প্রচেষ্টা। 1 বছরের কথা বলেছিলাম, তবে আদালত বিজিএমইএ দরখাস্ত দিতে বলেছে। বিজিএমইএ সময় চেয়েছে 3 বছর, তারা মৌখিকভাবে 3 বছরের কথা বলেছে। যখন সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হলো, সেই সময় চাওয়াটা অবশ্যই আমি মনে করি যে এটা নিশ্চয়ই এটা আপনার রায় বাস্তবায়নের পক্ষে হয়নি, এটা অবশ্যই সত্য। ফলে ভবনটি কবে নাগাদ ভাঙা হবে তা নির্ভর করছে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানান্তরের সময় আবেদনের কথা বলেছেন সংগঠনের সভাপতি। অন্যদিকে রায়কে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ প্রকল্প গড়ে উঠতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের বড় প্রতিবন্ধকতা হিসেবে আলোচনায় উঠে আসে বিজিএমইএ ভবনের নাম। দীর্ঘ আইনি লড়াই ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ আদালতের রায়ে বহাল থাকলো ভবন ভাঙার সিদ্ধান্ত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ভবন ভাঙতে সময় লাগবে। এইরকম একটা বিল্ডিং থেকে যদি অফিসটা সরে যেতে হয় তাহলে এতদিন সময়ের প্রয়োজন। সেই রকম একটা বিবেচনায় নিয়ে মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব। যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিং এ যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। এদিকে বিজিএমইএ ভবন ভাঙতে উচ্চ আদালতের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। দ্রুত রায় বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তারা। ভবিষ্যতে যেন এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজ বা পরিবেশ পরিপন্থী কাজ কোনো গুরুত্বপূর্ণ সংস্থা করবার দুঃসাহস না দেখায়, এটাই মূল কথা। আরো অনেক প্রজেক্ট এরকম আছে, তো এটা আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে এবং সেটা প্রতিপালন করা জরুরি ভিত্তিতেই উচিত। সাধারণ নাগরিকদের, বিশেষ করে ঢাকাবাসীদের একটা প্রত্যাশা ছিল যে বিল্ডিংটা এখান থেকে
সরে যাক, এটা সরিয়ে ফেলা হোক, তাহলে হাতির ঝিলটা তার যে পূর্ণাঙ্গ যে রূপ সেটা পাবে। তো এই দিক থেকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, স্মরণ করিয়ে দিবে সবাইকে যে আমরা আইনের ঊর্ধ্বে কেউই নই, আমাদেরকে সবাইকেই আইন মানতে হবে। তবে ভবনটি ভাঙার সময় শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএ। রাজধানীতে পরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বৈধ কাগজপত্র ছাড়া এবং ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের উদ্বোধন করেন তিনি। এ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের মধ্যে বেশিরভাগ বাসই বেশ পুরনো ও ফিটনেসবিহীন। অবকাঠামোগত নানা সমস্যা ছাড়াও অদক্ষ ও কম বয়সী চালকও রয়েছে। আছে বৈধ লাইসেন্স না থাকার অভিযোগও। যাত্রীরা বলছেন ত্রুটিপূর্ণ এই গাড়িগুলো যাত্রীবান্ধব নয়। যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি, যার কারণে আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছি। বিএটি উচিত এবং সরকারের উচিত স্বয়ংসম্পূর্ণ করে তারপর ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া তাদের মনে করে আমি উচিত। এমন গাড়ির বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালায় বিআরটিএ। এবার সংস্থাটির সঙ্গে যোগ হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। যৌথ অভিযানের উদ্বোধন করে মেয়র সাঈদ খোকন মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20 বছরের পূর্ণ বাস এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া শুরু করেছি। পরিবহন সেক্টরের সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান আমরা অব্যাহত রাখব। অভিযানের ফলে ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলাচল অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। গাড়ির একটু পিছনে ব্যাকলাইট ভাঙা পাইছে, আর ওই যে 4টা সিট বেশি বেশি, এই জন্য মানে আমার জরিমানাটা করছে। কখনো বাড়াইতে পারেন, যেহেতু আমাদের নিচের গাড়ি না, আমরা চালাই, এটা কোম্পানির লোক ছাড়া কেউ বাড়াইতে পারে। ওকে থাকা চলা উচিত, আমার জন্য সবার জন্য সব ভালো, লিগ্যাল থাকাটা ভালো। প্রথম দিনে মতিঝিল সহ 3টে স্থানে বসে ভ্রাম্যমাণ আদালত। যে সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সে কিন্তু বয়স্ক 18 বছর উপর, তাদেরকে আমরা জেলে পাঠাই বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। সংশ্লিষ্টরা জানান পর্যায়ক্রমে অন্যান্য গণপরিবহনেও অভিযান চালানো হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রোববারও কাজে যোগ দেননি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এখানে পেশাগত যারা সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তার আছে তাদের সংখ্যা খুবই কম, যার ফলে চিকিৎসা সেবা খুবই ব্যাহত হচ্ছে। আমরা চরম দুর্ভোগের দিন পার করছি। জালকাঠি থেকে আইসি, কোন ডাক্তারে আমরা এখন তো চিকিৎসা দেয় না। নাম কাটতে দিয়েছে, এখানে আসছে কোনো চিকিৎসা পায় না। কর্মসূচি ঘোষণার 2 দিন পরে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ সব ইউনিট চালু থাকায় রোগীদের দুর্ভোগের খবর পাওয়া যায়নি। যেহেতু ইন্টার্নরা নেই, তারপরে আমাদের ভর্তি তো বন্ধ নেই, তো আমাদের যারা আইএমও আছেন, আমরা যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আছি, তো আমরা সবাই ওয়ার্ড লিভ করছি না। আমরা সার্বক্ষণিক ওয়ার্ডে থাকছি এবং আমাদের যে পেশেন্টরা আছে ওনাদের স্বাস্থ্যসেবাটা, নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবাটা আমরা এনশিওর করছি। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় সিনিয়র চিকিৎসক ও নার্সদের। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। ভিতরে একটা ডাক্তারও নাই, যে রোগীর কি অবস্থা, যন্ত্রণায় ছটফট করতেছে। শুধু যে নার্সরা আছে যারা, তারাও পর্যাপ্ত সেবা দিয়ে পারতেছে না। রোগীরা যারা আছে 2 দিন 3 দিনের ভিতরে চলে যেতে পারতো, কিন্তু ইন্টার্নি ডাক্তার না থাকার কারণে তারা খুব কষ্টে আছে। একই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। কর্মবিরতির কারণে জরুরি চিকিৎসা পেতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মসূচি চলায় দুর্ভোগে পড়েন রোগীরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রচারণায় নামার আগে প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ কৌশল ঢেলে সাজাতে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন। 21টি দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, এবারের সম্মেলনে গুরুত্বের সাথে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে সদস্য দেশগুলো। 21টি দেশের সরকার প্রধানদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোমবার এতে যোগ দেওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়া থেকে শহীদুল ইসলাম হীরার ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। শান্তিপূর্ণ আর স্থিতিশীল সম্পর্কের প্রত্যয় নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন। অ্যাসোসিয়েশনের 20 বছর পূর্তিতে প্রথমবারের মতো এই আয়োজন করল চেয়ারের দায়িত্বে থাকা ইন্দোনেশিয়া। সম্মেলনে অংশ নিচ্ছেন 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নিরাপদ সমুদ্র সীমা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নই মূলত এই সম্মেলনের লক্ষ্য। প্রথম দিনে সদস্য দেশগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি, যেগুলো আগামী 7 মার্চে সরকার প্রধানদের লিডার সামিটের জন্য চূড়ান্ত করছেন তারা। লাইক ম্যারিটাইম সেফটি এন্ড সিকিউরিটি, ফিশারিজ ম্যানেজমেন্ট, তারপরে আমরা ট্যুরিজম, কালচার, ব্লু ইকোনমি, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কি করতে চাই গত 20 বছরের আলোকে সেই ব্যাপারে একটা কনকর্ড ড্রাফট আকারে অনুমোদিত হয়েছে। মিনিস্টাররা মিটিং করবেন, সেখানে যাবেন। বাংলাদেশের সম্ভাবনার জায়গায় যেটা মোটামুটিভাবে ফিশারিজ ম্যানেজমেন্টে আছে, একাডেমিক রিসার্চে আছে, এখানে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি করার প্রস্তাবটা গৃহীত হয়েছে। 3 দিনের মূল আকর্ষণ লিডার সামিট। সেখানে যোগ দিতে সোমবার জাকার্তা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথেও সফরকালীন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। ইন্ডিয়ান ওশেন রিমের যে দেশগুলো, এরা ক্রমশ সংগঠিত হচ্ছে। এর পিছনে একটা পলিটিক্যাল কনোটেশনস আছে, সেটাই সামিটের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। জাপানের সাথে, ইউএইর সাথে এবং অন্যান্য যে রাষ্ট্র সরকার প্রধান আসছে, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠক হবে। এই সম্মেলন থেকে আঞ্চলিক জোট হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলেও ধারণা করছেন সদস্য দেশগুলোর প্রতিনিধি দল। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির পর থেকেই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। সমুদ্র বিষয়ক আঞ্চলিক এই ফোরামে 21 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনার মাধ্যমে সমুদ্র সম্পদের বিকাশ ও নিরাপত্তায় সহযোগিতামূলক সম্পর্কের নতুন পথ খুলবে বলেও আশা করছেন বাংলাদেশের প্রতিনিধি দল। দেবাশিস রায়, সময় সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া। উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু হামলা, নাশকতার সঙ্গে জড়িত থাকার কারণেই আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা এই ধরনের জঙ্গি তৎপরতায় জড়িত থাকবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টার পরে আলোচনায় আসে আনসার আল ইসলামের নাম। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS এর বাংলাদেশ শাখা নিজেদের দাবি করা এই সংগঠনটি গেল বছরে 11টি টার্গেট কিলিং এর দায় স্বীকার করে বিবৃতি দেয়। এছাড়া নিজেদের ব্লগে বিভিন্ন ব্লগারের ছবি প্রকাশ করে কিংবা চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় এই সংগঠনটি। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন 2015 সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর মূলত তাদের কর্মীরাই আনসার আল ইসলাম নামে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আর এ কারণে গেল বছরের ডিসেম্বরে আনসার আল ইসলামকে নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন পর্যালোচনা শেষে প্রায় 3 মাস পর সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা তো একটা চলমান প্রক্রিয়া। যারাই এই জঙ্গিদের সহযোগিতা করবে, যারাই এই সন্ত্রাসবাদ কায়েম করতে চেষ্টা করবে, তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। এটাই হলো, এটা চলমান প্রক্রিয়া। আমরা দেখছি, আমাদের ইসে যদি কোনোটা আসে তখন আমরা করব।
এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন এ ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগটি ভালো, তবে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এসব সংগঠনকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। আমি মনে করি যে এটা অবশ্যই ভালো সংবাদ। হলি আর্টিজানের ঘটনার পর থেকে একের পর এক তারা যে সমস্ত যেভাবে মানে আমাদের বিপজ্জনক সমস্ত অ্যাক্টিভিটিসকে নস্যাৎ করে দিচ্ছে, আমি মনে করি এগুলো মন্দের ভালো। তবে আবারও আমি বলছি যে এগুলো যত বেশি ইনস্টিটিউশনাল প্রসেস, যত আর্টিকুলেটেড ওয়েতে, যত কোঅর্ডিনেশন অ্যাপ্লাই করে ভবিষ্যতে হয়তো এই ধরনের ডিসিশন নিতে সহজ হবে। এর আগে 2003 সালে শাহাদ ই আল হিকমা, 2005 সালে হুজিবি, 2006 সালে জেএমবি ও জেএমজেবি, 2009 সালে হিজবুত তাহরির এবং 2015 সালে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে সরকার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ওয়ার্ল্ড হকি লিগে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজির বিপক্ষে 5-1 গোলের বড় জয় জিমিদের। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পশ্চিমা দেশের মতোই বাংলাদেশে সফল জঙ্গি বিরোধী অভিযান চলছে, কিন্তু উন্নয়নশীল দেশ হওয়ায় এ অভিযানকে মানবতা বিরোধী বলছে মার্কিনরা। রোববার সকালে কেরানীগঞ্জ গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পশ্চিমা দেশে যাবে জঙ্গি নির্মূল করছে, আমরা সেইভাবেই বাংলাদেশে আজকে জঙ্গি নির্মূল করছি এবং আমরা আজকে সাকসেসফুল। অথচ তারা আমাদেরকে সবক দিচ্ছে, যেহেতু আমরা এখনো অনুন্নত দেশ, কাজে আমাদেরকে সবক দিচ্ছে যে আমাদের এইটা হচ্ছে খারাপ, আমাদের এইটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আর তাদের ব্যাপার যায় ওই বললাম যে দেবতার বেলা লীলা খেলা আমাদের বেলায় তাই। কাজে আমাদের 2041 সালে আমাদের উন্নত দেশ হতে হবে, যাতে কেউ আমাদেরকে এইরকম সবক দিতে না পারে। ধর্মের ওপর ব্যাখ্যা দিয়ে মেয়েদের আজকে ছেলেদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, ছাত্রীদের প্রতি কেউ যাতে বিপদে পরিচালিত না হয়। ক্ষুদ্র ঋণ নিয়ে অর্থমন্ত্রী দেয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার প্রকাশন সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন, এটি তার ব্যক্তিগত মত হতে পারে। হয়তো অর্থমন্ত্রী কদিন পরে তার এই ব্যক্তিগত মতের সাথে নিজেই দ্বিমত পোষণ করবে। অর্থমন্ত্রী ইতিপূর্বে সেরকম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সবিনয়ে অনুরোধ জানাই, আমাদের মানবাধিকার পরিস্থিতির উপর বিশ্লেষণ করার আগে নিজেদের মানবাধিকার পরিস্থিতি নিয়েও দয়া করে বিশ্লেষণ করার জন্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নির্বাচনে সহিংসতার ঘটনায় প্রমাণ করে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শাসক দলের প্রভাবমুক্ত, অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। মাত্র 18টি উপজেলা নির্বাচনেও রক্তাক্ত পথ ধরেই এগিয়ে যাচ্ছে। ভোটারদের ভয় পাইয়ে দেওয়ার জন্য ভয়াল পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আগামীকালের 18টি উপজেলা নির্বাচনে যে কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন রক্তাক্ত সন্ত্রাসী ঘটনায় নবগঠিত নির্বাচন কমিশনের নির্লিপ্ত ও নির্বাক ভূমিকার আমি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবার প্রবাসে আর কিছু খবর। বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 101তম জন্মবার্ষিকী পালন করল শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে সংগঠনের সভাপতি ওয়ালি মোহাম্মদ সেনুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এস এ সুমনের উপস্থাপনায় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বাংলাদেশ দূতাবাসের চার্জ অফ অ্যাফেয়ার্স আরিসুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল কমিটির সভাপতি শহীদ ইসলাম পাপুল, সংগঠনের প্রধান উপদেষ্টা ও জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম সহ আরো অনেকে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। মেয়র বুলবুলের আইনজীবীরা জানিয়েছেন,
সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে তার পদে থাকতে আইনি বাধা কেটে গেল। নাশকতার 4 মামলায় বুলবুলের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করায় 2015 সালের 7 মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে আবেদন করলে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের প্রথম দিনে 5 জন মেয়র প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। প্রথম দিনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের 4 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র। 36 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে 1 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে 5 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 142 এবং সাধারণ কাউন্সিলর পদে 145 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রথমে তো শুকর করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে আজকে বৈধতা হয়েছে মনোনয়নপত্রের। আর আমি কুমিল্লার সকল মানুষের কাছে দোয়া চাই, ওনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুষ্ঠুভাবে 30 তারিখ নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে। গতবার আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছিলাম, আমার দল নির্বাচনে না যাওয়ার কারণে, কিন্তু আমি একটা দল করি, আমি অবৈতনিক নিয়ে দল থেকে নির্বাচন করছি। এবার তো দল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতেছে, আমিও নির্বাচন করছি। এবার আমার মার্কা দানি শেষ। এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শীঘ্রই একটি নীতিমালা করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ইন্টারন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে তার সাথে সমন্বয় করে দেশে দ্বিতীয় দফায় দাম কমানো হবে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। এলপিজির ব্যাপারে আমরা দামকে সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা একটা পলিসি অ্যাডপ্ট করতে যাচ্ছি। এটা অচিরেই আপনারা দেখতে পারবেন এই পলিসিটা হয়ে গেলে, এবং এটার জন্য রেগুলেটর বডি কে হবে, কে রেগুলেট করবে, কিভাবে রেগুলেট করব, সেটার পলিসি হয়তো আগামী 1-2 মাসের মধ্যে চলে আসবে। তেলের দামের ব্যাপারে আমরা বললাম যে গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করতেছে। গ্লোবাল মার্কেট যদি একটু স্ট্যাটিক থাকে, এখন ভোলাটাইল হয়ে গেছে, খুব বেশি একটু স্টেবল হলে পরে হয়তো আমরা আবার একটা প্রিপারেশন নেব ওই জায়গাটা একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা। প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে বগুড়া সহ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। এতে উত্তরাঞ্চলের 14 জেলার এলপি গ্যাসের গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এছাড়া ক্রেতাদের অভিযোগ, পুরাতন সিলিন্ডারে পানি মিশ্রিত গ্যাস দেয়া হচ্ছে তাদের। শিগগিরই এই ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন পরিবেশক সমিতির নেতা। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। গত বছরে 20 আগস্ট বিপিসির নিয়ন্ত্রণাধীন বগুড়া ডিপোতে ট্রাক থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই থেকে বন্ধ রয়েছে বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এলপি গ্যাসের ডিপো। ডিপো বন্ধ থাকায় ডিলারদের সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট থেকে এলপি গ্যাসের সিলিন্ডার আনতে হচ্ছে। এতে করে খরচ বাড়ছে আর এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এছাড়া পুরাতন গ্যাস সিলিন্ডার ও পানি মিশ্রিত গ্যাস নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। গ্যাসটা আগে আমরা যেটা সঠিক মূল্যে পেতাম 700 টাকায়, এখন আমাদের সেখানে 800 থেকে 750 টাকাও দিতে হয়। ডিপো চেঞ্জ হওয়ার কারণে এখন পুরানো মানের বোতল আসতেছে। কিছুদিন আগে এখানে বিস্ফোরণ হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভয়ে থাকি যে কখন বাসায় বিস্ফোরণ ঘটবে। পরিবেশকদের অভিযোগ, শুধুমাত্র পরিবহনে ভাড়া বেশি লাগছে তা নয়, বাঘাবাড়ি ঘাট থেকে যেসব সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য। ভালভ লিকেজ, তারপরে আপনার ওর ভিতর পানি থাকতেছে, ওজনে কম থাকতেছে, বাস্ট হচ্ছে, আগুন ধরতেছে, এবং সিলিন্ডার ক্রেতারা ভোক্তারা ক্রয় করার পরও আমাদেরকে ফিরে দিয়ে যাচ্ছে। বাঘাবাড়ি থেকে এই মাল উত্তোলন করলে পার সিলিন্ডারে 100 টাকা বেশি খরচা হয়, সেই খরচাটা ভোক্তাদের উপরে পড়ে দেয়। তাই শীঘ্রই ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাঞ্চলের এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতা। আর সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, নতুন ডিপো স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কোন কোম্পানি থেকে এই ডিপো চালু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হয় তাহলে আমরা অফিস ঘেরাও সহ আমরা মাল লিফটিং বন্ধ রাখবো। এই ডিপো চালু করার ব্যাপারে আমরা নতুন জায়গা দেখেছি এবং খুব সহসাই আমরা আশা করতেছি সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে এবং আমরা ডিপো চালু করতে পারবো। উত্তরাঞ্চলের 16 জেলার মধ্যে রাজশাহী ও সিরাজগঞ্জ বাদে 14 জেলার গ্রাহকরা এলপি গ্যাস সংগ্রহ করে বগুড়া ডিপো থেকে। প্রতি মাসে এই ডিপো থেকে সরকারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির প্রায় 15,000 সিলিন্ডার সরবরাহ হয়।
মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন হত্যা মামলায় গৃহকর্মী শহীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে আসামির করা রিভিউ আবেদন খারিজ করে দেন। 1998 সালের 23 এপ্রিল রাতে গুলশানের লতিফুর রহমানের বাড়িতে খুন হন নবম শ্রেণীর ছাত্রী শাজনীন তাসনিম রহমান। এ হত্যা মামলায় বিচারিক আদালত 2003 সালে 6 জনকে মৃত্যুদণ্ড দেন। 3 বছর পর হাইকোর্ট 5 জনের সর্বোচ্চ সাজার রায় বহাল রেখে একজনকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে গত বছরের 2 আগস্ট রায় দেন আপিল বিভাগ। রায় শহীদের মৃত্যুদণ্ড বহাল ও অন্যদের খালাস দেয়া হয়। এ রায়ের পর গৃহকর্মী শহীদের রায় কার্যকরে আর বাধা থাকল না। দেশে বাইরে খবর। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় তার ব্যক্তিগত ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে ওবামার মুখপাত্র বলেছেন, ট্রাম্পের এ দাবি ডাহা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। ফোনে আড়িপাতার অভিযোগে অত্যন্ত গুরুতর উল্লেখ করে ট্রাম্পকে এর সপক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন এক রিপাবলিকান সিনেটর। এসবের মধ্যে শনিবার ক্যালিফোর্নিয়ার ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া বিভিন্ন পদক্ষেপের সমর্থনে শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে সমাবেশ করে ট্রাম্পের সমর্থকরা। মার্কিনদের সুরক্ষায় ট্রাম্পের নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা। এক পর্যায়ে ট্রাম্প নিজে র্যালিতে উপস্থিত হয়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। শুধু ওয়াশিংটন ডিসি নয়, একই সময় ওহাইও, মিনেসোটা সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে র্যালি বের করে ট্রাম্প ভক্তরা। প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাদের নিরাপদে রেখেছেন, আমরা আপনার পাশে আছি। এই সুন্দর র্যালিতে আসার একমাত্র কারণ আমরা আবার যুক্তরাষ্ট্রকে শীর্ষে দেখতে চাই, আর সেটা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় না ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে। গেল বছরগুলোয় মার্কিনদের কাজের অনেক সুযোগ হারিয়ে গেছে। ট্রাম্প আমাদের মাঝে সেই সুযোগ ফিরিয়ে দিতে কাজ করছেন। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে ট্রাম্প সমর্থকদের সঙ্গে ট্রাম্প বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় অনেকে। পরে সেখান থেকে বেশ কয়েকজন ট্রাম্প বিরোধীকে আটক করে পুলিশ। এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেন নির্বাচনের 1 মাস আগে তার ফোনে আড়ি পেতেছিলেন ওবামা। এমন ঘটনাকে প্রেসিডেন্ট নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেন তিনি। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থিত করেননি ট্রাম্প। ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছেন বারাক ওবামা। এক বিবৃতিতে তার মুখপাত্র কেভিন লুইস বলেন, ওবামা নিজে কিংবা হোয়াইট হাউসের অন্য কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর নজরদারির নির্দেশ দেননি। ফোনে আড়িপাতার অভিযোগকে অত্যন্ত গুরুতর আখ্যায়িত করে ট্রাম্পকে এ বিষয়ে তথ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর বেন সাসে। তিনি বলেন, ট্রাম্প যে অভিযোগ করেছেন তা অত্যন্ত মারাত্মক। ওবামা কিভাবে ফোনে আড়ি পাতলেন সে বিষয়ে অবশ্যই ট্রাম্পের ব্যাখ্যা দেওয়া উচিত। এদিকে ট্রাম্প প্রশাসন সন্তানসহ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসা নারীদের কাছ থেকে তাদের শিশুদের আলাদা করে নিয়ে ভিন্ন কারাগারে রাখার মতো কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবনা কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনাধীন। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের আটক অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। CNN এর প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের ভ্রমণ নিষেধাজ্ঞায় সোমবার নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাতভর চলা এই অভিযানে 2 সশস্ত্র সন্ত্রাসীও নিহত হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্যদের পালওয়ামা জেলার ট্রাল এলাকায় জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজর সহ 6 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় অভিযান শুরু হয়ে রোববার ভোরে তা শেষ হয়। একই দিন জম্মু কাশ্মীরের সোপুরে এক বিস্ফোরণে অন্তত 3 জন আহত হয় বলে জানায় গণমাধ্যম। PSL এর খবর। পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে পেশওয়াল জালমি। ফাইনালে সফররাজ আহমেদের কোয়েটা গ্লাডিয়েটর্সকে 58 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যারেন স্যামির দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পেশওয়ার জালমি। ওপেনিং জুটি থেকে আসে 42 রান। 17 রান করে ওপেনার মালান আউট হলে মার্লন স্যামুয়েলসকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার কামরান আকবল।
40 রান আসে এই জুটি থেকে। 32 বলে 40 রান করে আকমল আউট হলে কিছুটা চাপে পড়ে যায় পেশোয়ার। দ্রুত আরও 4 জন ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। শেষের দিকে ড্যারেন স্যামির ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 148 রানে থামে পেশোয়ার জালমির ইনিংস। 11 বলে 28 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্যামি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোয়েটা গ্যালিয়ার্স। শুরুতে ওপেনার ড্যান ওয়েটসকে হারায় কোয়েটা গ্যালিয়ার্স। এরপর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা একমাত্র ক্রিকেটার এনামুল হক বিজয়। তবে মাত্র 3 রান করে আউট হন তিনি। মোহাম্মদ আসগারের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে গিয়ে জর্ডানের হাতে ক্যাচ দেন এনামুল। এরপর এরভাইন ও আনোয়ার আলী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দ্রুত উইকেট পড়তে থাকলে মাত্র 90 রানে গুটিয়ে যায় কোয়েটা গ্যালিয়ার্সের ইনিংস। পেশোয়ারের বোলাররা মোহাম্মদ আসগার পান 3 উইকেট। ওয়ার্ল্ড হকি লিগ অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর এবারের আসরের প্রথম জয়ের পথে ফিজিকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের পতাকাধারীরা। তবে এদিন হতে পারত আরও ডজন খানেক গোল। ম্যাচ শেষে আত্মতৃপ্তির সাথে তাই আক্ষেপও ফুটে উঠল দলীয় অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠে। বাংলাদেশ ও ফিজির মধ্যকার ম্যাচে জিমি চয়ন রোমানরা গোল পোস্টে মোট শট করেছে 22টি। পুরো ম্যাচে বাংলাদেশ পেনাল্টি পেয়েছে 13টি। ম্যাচের প্রায় পুরো ভাগেই আধিপত্য বাংলাদেশিদের, অথচ সব মিলিয়ে ম্যাচের ফলাফল 5-1। অবিশ্বাস্যই বটে, র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা ফিজির বিপক্ষে মাঠে লড়াইয়ে এগিয়েছিল বাংলাদেশই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখাই মিলছিল না, এই যা। তবু আসরের প্রথম জয়ের দেখাটি তো মিলেছে। ম্যাচের প্রথম কোয়ার্টারে অন্তত 9টি গোল করতে পারতেন লাল সবুজের প্রতিনিধিরা, অথচ এই অংশে কোনো গোলই পেল না বাংলাদেশ। পরপর 6টি পেনাল্টি শট মিস হয় জিমি আশরাফুলদের ব্যর্থতায়। দ্বিতীয় কোয়ার্টারে এই কাঙ্ক্ষিত গোলটি পেল বাংলাদেশ। পেনাল্টি থেকে দেশসেরা স্ট্রাইকার চয়নের গোলে 1-0 লিড পায় বাংলাদেশ। গোল খেয়ে যেন তৃতীয় কোয়ার্টারে জ্বলে উঠলেন ফিজির খেলোয়াড়রা। দলের প্রথম পাওয়া পেনাল্টিটি কাজে লাগিয়ে এই অংশের মাত্র 2 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন হেক্টর জুনিয়র, আর তাতে স্কোরলাইন 1-1। সমতা থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক জিমি। ম্যাচের 37 মিনিটে মাঠ থেকে রানার সাথে বল আদান প্রদান করে প্লেসিং পুশে গোল করে স্কোরলাইন 2-1 করেন জিমি। এর মাত্র 4 মিনিট পর আবারও গোল করে লিড বাড়ান অধিনায়ক। খেলার শেষাংশে আবারও জ্বলে ওঠে স্বাগতিকরা। ম্যাচের 50 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন চয়ন, আর খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন আশরাফুল। সহজ অনেক সুযোগ মিস করার হতাশা তো আছেই, তবে ম্যাচ জয়ের তৃপ্তিটাও ছুঁয়ে গেল অধিনায়ককে। ম্যাক্সিমাম কিন্তু আমাদের কন্ট্রোলে বল ছিল, হয়তো আমরা গোল মিসিং করছি। এটার উপরে আমাদের অবশ্যই ওয়ার্কআউট করতে হবে যাতে পরবর্তী ম্যাচগুলো এরকম গোল মিসিং না হয়। বাট কনফিডেন্স ছিল যে আমরা কামব্যাক করবো। বাট এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট যে আমরা কামব্যাক করতে পারছি এবং আমাদের টিমের কন্ট্রোল ছিল বলের উপরে। এই ম্যাচের মধ্যে আমাদের যারা ড্র্যাক লিগার ছিল পেনাল্টি কর্নারে, তারা যে কামব্যাক করতে পারছে, চয়ন, খোরশেদ, আশরাফুল, তারা গোল করতে পারছে, এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিসিএল এর খবর। ষষ্ঠ শেষ রাউন্ডে ফতুল্লায় ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ভালো অবস্থায় আছে উত্তরাঞ্চল। প্রথম দিন শেষে জহুরুল ইসলামের দলের সংগ্রহ 5 উইকেটে 305 রান। এ রাউন্ডে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে উত্তরাঞ্চলের। এদিকে বিকেএসপিতে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে 2 উইকেটে 325 রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। এবারে বিসিএল এর শুরু থেকেই দুর্দান্ত খেলছে উত্তরাঞ্চল। ফরহাদ হোসেন, নাইম ইসলামরা প্রতিটি ম্যাচেই ছুটিয়েছেন রানের ফুলঝুরি, আর তাতেই শেষ রাউন্ডের আগেই 19 পয়েন্ট নিয়ে শিরোপার পথে বেশ এগিয়ে উত্তরাঞ্চল। শেষ রাউন্ডে জয় না পেলেও ড্র করলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে জহুরুল ইসলামের দলের। খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে তাই এদিন বেশ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে উত্তরাঞ্চল। টস হেরে ব্যাট করতে নেমে সকালের শুরুতেই অধিনায়ক জহুরুলকে আউট করে পূর্বাঞ্চলকে ব্রেক থ্রু এনে দেন সাইফুদ্দিন। এরপর জুনায়েদ সিদ্দিককে নিয়ে 204 রানের জুটি গড়েন ফরহাদ। দলীয় 214 রানে ব্যক্তিগত 108 রান করা ফরহাদকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাইফুদ্দিন। এরপর 84 রান করা জুনায়েদকে ফেরান আফিফ হোসেন। নাইম ইসলাম ব্যর্থ হলেও শান্তর অপরাজিত 33 ও নাসিরের 44 রানে প্রথম দিন শেষে 5 উইকেটে 305 রান করেছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে সাইফুদ্দিন নিয়েছেন 2টি উইকেট। আরেক ম্যাচে বিকেএসপিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণাঞ্চলকে উদ্বোধনী জুটিতে 88 রান উপহার দেন ইমরুল কায়েস ও ফজলে মাহমুদ। 39 রান করে মুশাররফ হোসেনের বলে ফজলে মাহমুদ আউট হলে হাল ধরেন কায়েস।
দলীয় 112 রানে 57 রান করার শুভাগত শিকারে পরিণত হন কায়েস। এরপর মোহাম্মদ মিঠুনের অপরাজিত 127 ও তুষার ইমরানের অপরাজিত 101 রানে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আছে দক্ষিণাঞ্চল। 2 উইকেটে 325 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন তুষার ও মিঠুন। মধ্যাঞ্চলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শুভাগত ও মোশাররফ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 3-2 গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ে 27 ম্যাচ শেষে 56 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোচেত্তিনোর শিষ্যরা। হোয়াইট হার্ট লেনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের 20 মিনিটে ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেনের গোলে লিড নেয় স্পাররা। পিছিয়ে পড়ে ম্যাচ ফিরতে মরিয়া হয়ে ওঠে এভারটন, তবে কোনো আক্রমণেই খুঁজে পাননি জালের ঠিকানা। উল্টো 56 মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন হ্যারিকেন। ম্যাচ যখন শেষের পথে তখনই নিজেদের ফিরে পায় এভারটন। 81 মিনিটে দলকে ম্যাচ ফেরান রমেরু লুকাকু। অতিরিক্ত সময়ে আবারও ব্যবধান বাড়ান ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। শেষ বাঁশি বাজার আগে ভ্যালেন্সিয়া আরও একটি গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। 3-2 গোলে জিতে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। আদেশ বৃহস্পতিবার। সারা দেশে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধ অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা। প্রজ্ঞাপন জারি। জঙ্গিবাদে লিপ্ত হলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলে এলপি গ্যাস সরবরাহে একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।